ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার এক্সপিরিয়েন্স, আমরা আজকের ক্লাসে ইন্ডিয়ান পলিটির MCQ সিরিজের আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস। তোমরা জানো আমরা প্রত্যেকটা ক্লাসে 30টি করে MCQs সলভ করছি এবং শুধু এখানে MCQs নয়, প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে ডিটেলস আমি বলার চেষ্টা করছি যতদূর যা পারছি। তো এই ক্লাসগুলোকে যদি খুব ভালো করে দেখতে থাকো তাহলে আলাদা করে কিন্তু আর তোমাকে MCQs পড়তে হবে না, এটাকে কমপ্লিট করলেই তোমাদের পড়াটা কমপ্লিট হয়ে যাবে। আর আজকের ক্লাসের যা কিছু কোয়েশ্চেন্স থাকবে তার পিডিএফ ফর্ম তোমরা পেয়ে যাবে কোথায় না, টেলিগ্রাম গ্রুপে। সো এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন হয়ে যাও, ওখানে গিয়ে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। আর বেটার এক্সপিরিয়েন্সের জন্য ভিডিওর স্পিডটাকে 1.5 স্পিড করে দেখবে, 1.5 করে, তাহলে দ্রুত ক্লাসটা দেখা হয়ে যাবে। ওকে, চলো। দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ, আমরা গতদিন 30টি কোয়েশ্চেন করেছিলাম, আজকে 31 থেকে 60 পর্যন্ত করব। ওকে, দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট হ্যাভ টু টেক অ্যান ওথ অর অ্যাফার্মেশন বিফোর এন্টারিং আপন দেয়ার অফিস which is conducted to them by বলছে সুপ্রিম কোর্টের জাজেসরা যে শপথ গ্রহণ করেন এবং তাদের অফিসে তারা যোগদান করেন, তো এই কাজটা কে করান এটা বলতে চাইছে। তো মনে রাখবা, এটা করান হচ্ছে আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের যিনি শপথ গ্রহণ করান তিনি করান হচ্ছে প্রেসিডেন্ট। তাহলে একটা বিষয় রয়েছে সুপ্রিম কোর্ট, আর একটা রয়েছে হচ্ছে হাইকোর্ট। তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের শপথ গ্রহণের কাহিনীটা কোথায় আছে? ওথ অ্যান্ড অ্যাফার্মেশনের কাহিনী আর্টিকেল 124 আছে। আর হাইকোর্টের যে বিচারপতি তাদেরকে শপথ গ্রহণ করান কে? তাদেরকেও শপথ গ্রহণ করান রাষ্ট্রপতিই করান, এবং সেটা রয়েছে আর্টিকেল 217, আর্টিকেল 217। মনে থাকবে এটা। তাহলে আমি বললাম যে সুপ্রিম কোর্টের জাজেসদের হোক বা হাইকোর্টের জাজেসদের হোক, তাদেরকে অ্যাপয়েন্ট করে হচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্টের জাজেসদের জন্য আর্টিকেল 124 আর হাইকোর্টের জাজেসদের জন্য আর্টিকেল 217। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। তো মনে রাখবে, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকেও কিন্তু প্রেসিডেন্ট নিয়োগ করেন, অ্যাপয়েন্ট করেন। ওকে, চল নেক্সট কোয়েশ্চেন। A judge of Supreme Court can relinquish office before the completion of his tenure by addressing his resignation to বলছে দেখো, যে নিয়োগ করেছে তার কাছেই তো রেজিগনেশন লেটার দিতে হবে। তাহলে কোনো সুপ্রিম কোর্টের জাজেস বা কোনো হাইকোর্টের জাজেস যদি রিজাইন করতে চায় তার কার্যকাল শেষ হওয়ার আগে, তাহলে সে কার কাছে রিজাইন করবে না? প্রেসিডেন্টের কাছে রিজাইন করবে, এটা মাথায় রেখো। এবং আর্টিকেল ওই একই, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে আর্টিকেল 124 আর হাইকোর্টের ক্ষেত্রে আর্টিকেল 217। এই ধারা বলেই তারা যার থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তার কাছে গিয়েই তারা কী করবে না, তাদের রেজিগনেশন লেটারটা দেবে। ওকে, আচ্ছা। আর আরেকটা ব্যাপার আছে, হাইকোর্টের জাজেসদের যে ট্রান্সফার হয় না, একটা জাজকে এই হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে পাঠানো হয়, তো হাইকোর্ট জাজেসদের যে ট্রান্সফারের ব্যাপারটা এই আর্টিকেলটা পরীক্ষায় জিজ্ঞেস করে। তো মনে রাখবে, এটা হচ্ছে আর্টিকেল 222। তাহলে আর্টিকেল 222 অর্থাৎ আর্টিকেল 222, এই আর্টিকেল 222 অনুযায়ী হাইকোর্টের বিচারপতিদেরকে ট্রান্সফার করা হয় এই কোর্ট থেকে সেই কোর্ট। ওকে, বেশ। Now question is, how many types of writs can be issued by the Supreme Court? সুপ্রিম কোর্ট কতগুলো রিট ইস্যু করতে পারে? ঠিক আছে না, সুপ্রিম কোর্ট 5টি রিট ইস্যু করতে পারে। ওকে, নাও রিট সম্পর্কে আমরা একটা কমপ্লিট ধারণা নিয়ে নেব, যাতে রিট সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন্স জিজ্ঞেস করে তাহলে আমাদের যদি ভুল না হয় সেটা আমরা দেখব। ঠিক আছে, 5 প্রকারের রিট আছে। এইটা দেখো, এই স্লাইডটাকে দেখো। প্রথম রিটটাকে বলা হয় হিবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, কোয়ারেন্টো, প্রোহিবিশন, আর একটা রয়েছে সার্সিওরারি। ওকে, তো এই 5টি হচ্ছে কি না, এই 5টি হচ্ছে রিট, যে রিটগুলোকে মানে করতে পারেন কারা না, সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের বিচারপতিরা করেন। ওকে, বা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। এবার এখান থেকে দেখে নাও, হেবিয়াস কর্পাস দেখতে পাচ্ছ। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ হেবিয়াস কর্পাস? তো হেবিয়াস কর্পাস একটা ল্যাটিন ওয়ার্ড, যার লিটল মিনিং হয় টু হ্যাভ দ্য বডি। অর্থাৎ তুমি মনে করো পুলিশ কোনো ব্যক্তিকে যদি অ্যারেস্ট করে
কাউকে যদি ডিটেন করে তাকে, তাহলে কেন ডিটেন করা হলো, তার মানে কিসের জন্য তাকে অ্যারেস্ট করা হলো, তার আনলফুল ডিটেনশন কিনা, এটা বিচার করার জন্য তাকে সুপ্রিম কোর্টে প্রেজেন্ট, মানে সুপ্রিম কোর্ট বলছি, কোর্টে প্রেজেন্ট করতে হবে। এটাকেই বলা হয় হিবিয়াস কর্পাস। তাহলে হিবিয়াস কর্পাস মানে ডাইরেক্ট দ্য রিলিজ অফ আ পারসন ডিটেইনড আনলফুল, অর্থাৎ কোনো ব্যক্তিকে আনলফুলি ডিটেন করা হয়েছে কিনা, বেআইনিভাবে আটকে রাখা হয়েছে কিনা এই বিষয়ে। এটা কাদের বিরুদ্ধে অ্যাপ্লাই করা যেতে পারে? দেখো, পাবলিক অথরিটিস, যারা পাবলিক অথরিটিস রয়েছে তাদের ওপরে, অ্যান্ড প্রাইভেট ইন্ডিভিজুয়ালস। কোনো ব্যক্তিগত কেউ যদি কাউকে আটকে রাখে, বা কোনো সরকারি কর্মচারী, অফিসার, পুলিশ, তারা যদি কাউকে আটকে রাখে, তাদের আগেনস্টে এটা ইস্যু করা যায়। এখানে প্রশ্ন জিজ্ঞেস করে যে হিবিয়াস কর্পাস কাদের বিরুদ্ধে ইস্যু করা যায় না? যখন কোনো ব্যক্তিকে লফুল ডিটেনশন করা হবে, মানে তুমি কোনো একটা ক্রাইম করেছো, সেই ক্রাইমের আগেনস্টে তোমাকে অ্যারেস্ট করা হয়েছে, তাহলে সেইখানে কিন্তু হেবিয়াস কর্পাসের রিটটা আসবে না, কারণ সেখানে তোমার ডিটেনশনটাই হবে। ওকে, তাহলে লফুলি ডিটেনশন যদি কেউ হয়, তাহলে তার বিরুদ্ধে, অর্থাৎ যে ডিটেন করেছে তার বিরুদ্ধে হেবিয়াস কর্পাস রিট জারি করা যাবে না। আরও বলছে কি, প্রসিডিং কনসার্নস কন্টেম্পট অফ কোর্ট, যদি কেউ কন্টেম্পট অফ কোর্ট করে বা কন্টেম্পট অফ লেজিসলেচার করে, হ্যাঁ, মানে কোর্টের অবমাননা বা লেজিসলেচারের অবমাননা যদি কেউ করে, তাহলে তার বিরুদ্ধে যে ডিটেনশন হবে সেখানে হিবিয়াস কর্পাস অ্যাপ্লাই করা যাবে না। ডিটেনশন আউটসাইড দ্য কোর্টস জুরিসডিকশন, এবং কোনো কোর্টের জুরিসডিকশনের বাইরে যদি কেউ ডিটেনশন হয়, সেখানেও কিন্তু এই রিটটা অ্যাপ্লাই হবে না। ওকে, নাও তারপর চলে আসো ম্যান্ডামাস। তো ম্যান্ডামাস কথার অর্থ কি না, ম্যান্ডামাস কথার অর্থ হচ্ছে উই কম্যান্ড। ম্যান্ডামাস কথার অর্থ কি, এটাও একটা ল্যাটিন ওয়ার্ড, এটার অর্থ হচ্ছে উই কম্যান্ড, মানে আমরা আদেশ করছি, অর্থাৎ আমরা পাবলিক অথরিটিকে আদেশ করছি যে তোমরা তোমাদের ডিউটিটাকে ফুলফিল করো। এমন দেখা গেছে যে পাবলিক অথরিটি তারা তাদের ডিউটিটাকে ঠিকঠাকভাবে পারফর্ম করছে না, যার কারণে কোর্ট সেই গভর্নমেন্ট অথরিটিকে, কোনো গভর্নমেন্টকে বা কোনো অথরিটিকে অর্ডার করছে যে ভাই তোমার দায়িত্বটা তুমি পালন করো। তাহলে এটি ইস্যু করা যাবে একটা পাবলিক বডির ওপরে, কোনো কর্পোরেশনের ওপরে, নিচে নিম্নের কোনো আদালতের ওপরে, কোনো ট্রাইব্যুনালের ওপরে, কোনো গভর্নমেন্টের ওপরে, এগুলো অ্যাপ্লাই করা যাবে। অ্যাপ্লাই কাদের ওপরে করা যাবে না ম্যান্ডামাস? সেটা হচ্ছে না একটা প্রাইভেট ইন্ডিভিজুয়াল বা প্রাইভেট কোনো বডি যদি থাকে, ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিগত কোনো ব্যক্তি, তাকে এই রিট ইস্যু করা যাবে না। আর ডিসক্রিশনারি ডিউটি, ওকে, যেখানে, আর ডিসক্রিশনারি ডিউটি মানে কি, একটা মানে যে ডিউটি একজনকে পালন করতেই হয়, অবশ্য পালনীয় কর্তব্য, সেই জায়গাতেও এই রিটটাকে অ্যাপ্লাই করা যাবে না। কন্ট্রাকচুয়াল অব্লিগেশন, যে সমস্ত কন্ট্রাকচুয়াল থাকে না, মনে করো যে এক ব্যক্তি, দুজন ব্যক্তির মধ্যে একটা কন্ট্রাক্ট হয়েছে, সেটা হতে পারে গভর্নমেন্ট, হতে পারে কোনো প্রাইভেট ইনস্টিটিউশন, তাহলে দুজন ব্যক্তির মধ্যে কোনো কন্ট্যাক্ট হয়েছে, সেই কন্ট্যাক্ট অনুযায়ী যদি কোনো কাজ হয়, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমি ম্যান্ডামাস, মানে আমি কোর্ট কমান্ড করতে পারবে না যে ইউ হ্যাভ টু পে ইউর ডিউটি। ওকে, নাও প্রেসিডেন্ট অর গভর্নর, বা প্রেসিডেন্ট বা গভর্নরকেও তুমি অর্ডার করতে পারবে না, এটা খুব ইম্পর্ট্যান্ট। তারপরে সিজেআইকে, অর্থাৎ মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে অর্ডার করতে পারবে না। যত হাইকোর্ট আছে, সেই হাইকোর্টের যারা অ্যাক্টিং চিফ জাস্টিস আছে, তাদেরকেও তুমি কিন্তু উই কমান্ড করা যাবে না, ম্যান্ডামাস রিট তাদের বিরুদ্ধে আনা যাবে না। খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এই পয়েন্টগুলো। ওকে, তারপরে আসো নেক্সট রিট, দ্যাট ইজ কোয়ারেন্টো। তো কোয়ারেন্টো মানে কি? কোয়ারেন্টো মানে হচ্ছে বাই হোয়াট ওয়ারেন্ট, হ্যাঁ, তার মানে কোন আদেশপত্রের ভিত্তিতে, এটা লিটল মিনিং দাঁড়ায়। কোয়ারেন্টো মানে কোন আদেশপত্রের ভিত্তিতে, অর্থাৎ কোনো একটা পাবলিক অফিসিয়ালস, সে তার পদে রয়েছে, কিসের লিখিত শর্তে বা কিসের অথরিটিতে সে তার পদটাকে হোল্ড করছে, এটা দর্শানোর জন্য এই রিটটা জারি করা হয়, কোয়ারেন্টো। তার মানে ডাইরেক্ট আ পারসন টু ভ্যাকেট অ্যান অফিস অ্যাজিউমড রংফুলি, অর্থাৎ কেউ যদি রংফুলি কোনো চেয়ার গ্রহণ করে বা কোনো রংফুলি যদি কেউ কোনো পদ গ্রহণ করে, তাহলে সেখান থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য, তার সিটটাকে ভ্যাকেট করার জন্য এই কোয়ারেন্টো ইউজ করা হয়। কোয়ারেন্টো স্পেশালি ইউজ করা হয় কোথায়? অনলি আগেনস্ট জুডিশিয়াল অর কোয়াসি জুডিশিয়াল অথরিটিস। খুব ইম্পর্ট্যান্ট।
কোয়ারেন্টো কিন্তু সকলকে করা যাবে না, মানে ইউ ক্যান নট কোয়ারেন্টো অ্যান আইএস অর আইপিএস অফিসার, এরা করতে পারো না। ওকে, কেন? কারণ এই যে কোয়ারেন্টো এটা অ্যাপ্লাই করা যাবে কোথায়? অনলি অ্যাগেনস্ট জুডিশিয়াল অর কোয়াসি জুডিশিয়াল অথরিটিস। আমাদের ভারতবর্ষের যে বিচার ব্যবস্থাগুলো রয়েছে, যে আদালত রয়েছে জুডিশিয়াল, মানে জেলা জজ, জেলা দায়রা কোর্ট, হ্যাঁ, জেলা সেশন কোর্ট, এই সমস্ত কোর্টগুলোতে বা যত ধরনের জুডিশিয়াল ফার্মস রয়েছে তাদের বিরুদ্ধে এটা করা যাবে। কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ, দেখো করা যাবে না কাদের? অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনে যারা রয়েছে, লেজিসলেটিভ সেকশনে যারা রয়েছে, বা প্রাইভেট বডি বা ইন্ডিভিজুয়ালস, তাদের বিরুদ্ধে এটা করা যাবে না। ওকে, তারপরে আসো নেক্সট যে রিট, সেটা হচ্ছে প্রহিবিশন। তাহলে প্রহিবিশন মানেই বারণ করছো, প্রহিবিশন মানে টু ফরবিড, বারণ করা, নিষেধ করা। এই প্রহিবিটের মাধ্যমে কাকে কি নিষেধ করছে? হায়ার কোর্টসগুলো লোয়ার কোর্টসগুলোকে এই প্রহিবিশনের রিট দেয়। মানে যদি কোনো লোয়ার কোর্ট তার জুরিসডিকশনের বাইরে বেরিয়ে কোনো ল পাস করে বা কোনো ভার্ডিক্ট দেয়, তাহলে সেইটাকে থামানোর জন্য, তাদের কাজটাকে বন্ধ করার জন্য প্রহিবিশন নামে রিটটা আনা হয়। ধরো একটা লোয়ার কোর্ট তার জুরিসডিকশনই নেই এমন কোনো একটা রায় সে দিয়ে দিয়েছে, তাহলে তার রায়টাকে কোয়াশ করার জন্য, তার রায়টাকে বন্ধ করে দেওয়ার জন্য, বা তার লিমিটটা সে যাতে ক্রস না করে, সেই জন্য এই প্রহিবিশন রিটটা জারি করা হয়। তাহলে প্রহিবিশন রিট মানে কি? প্রহিবিট আ লোয়ার কোর্ট ফ্রম প্রসিডিং অন আ কেস, অর্থাৎ কোনো কেসে যাতে লোয়ার কোর্ট আর প্রসিড না করে সেই বিষয়টাকে জানানো হয়, মানে নিষেধাজ্ঞা জারি করা এক কথায়। তাহলে এটা কাদের বিরুদ্ধে লাগু করা যেতে পারে? এটাও সেই আগের মতনই কোনো জুডিশিয়াল অথরিটির ওপরে, কোয়াসি জুডিশিয়াল অথরিটির উপরে, কোনো অ্যাডমিন বা অথরিটিসের ওপরেও এটা অ্যাপ্লাই করা যেতে পারে। ওকে, অ্যাপ্লাই করা যাবে না কাদের বিরুদ্ধে? যারা লেজিসলেটিভ বডিতে রয়েছে, এমএলএ এমপি যারা রয়েছে, এদের বিরুদ্ধে করা যাবে না। কোনো প্রাইভেট বডি বা কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়ালস, তাদের বিরুদ্ধে এই রিট আনা যাবে না। ওকে, নাও আমাদের লাস্ট রিট, দ্যাট ইজ সার্সিওরারি। ওকে, এখানে টি এর উচ্চারণ নেই, সার্সিওরারি। তাহলে সার্সিওরারি মানে কি? সার্সিওরারি কথার অর্থ হচ্ছে টু বি ইনফর্মড অর টু বি সার্টিফাইড। এর মানেটা কি দাঁড়ায়? টু বি ইনফর্মড অর টু বি সার্টিফাইড মানে এটা হাইকোর্ট বা অ্যাপেক্স কোর্টগুলো এটা ইস্যু করে লোয়ার কোর্টগুলোকে, যে এটা ডাইরেক্ট করে যে হয় তোমার পেন্ডিং কেসগুলোকে তুমি হায়ার কোর্টগুলোতে ট্রান্সফার করো, অথবা লোয়ার কোর্টগুলো যে কোনো একটা রায় পাশ করেছে সেটাকে যাতে স্কোয়াশ করা যায়, তার জন্য সার্সিওরারি এটা রিটটাকে লাগু করা হয়। অর্থাৎ এ হায়ার কোর্ট রিমুভস আ প্রসিডিং ফ্রম লোয়ার কোর্ট অ্যান্ড ব্রিং ইট বিফোর ইটসেলফ। অর্থাৎ নিম্নের আদালতের কোনো রায়কে কোয়াশ করে দিয়ে, নিষেধ করে দিয়ে বা বাতিল করে দিয়ে সেই কেসটাকে নিজের কাছে নিয়ে আসা। তার মানে একটা জেলা জজের কোর্টে মনে করো কোনো একটা রায় হলো, সেই রায়টাকে কোয়াশ করে দিয়ে সেই কেসটাকে হাইকোর্টে নিয়ে আসা হলো। এইটা হচ্ছে সার্সিওরারি, এই রিটের মাধ্যমে হয়ে থাকে। তাহলে সার্সিওরারি মানে হচ্ছে কি? যে আমি হায়ার কোর্ট তোমাকে বলছি, ভাই তুমি যে কাজটি পেন্ডিং রয়েছে বা তুমি যে লটি পাস তুমি যে ভার্ডিক্টটা দিয়েছো সেটা আমার পছন্দ হয়নি, সো তোমার রায়টাকে তুমি স্কোয়াশ করো এবং আমার কাছে কেসটি ট্রান্সফার করো, এইটা। ওকে, তাহলে এই 5 প্রকারের রিট সম্পর্কে আমরা ডিটেলসে আশা করছি জানতে পারলাম। নাও এখানে একটা জিনিস আরও প্রশ্ন জিজ্ঞেস করে যে রিটের জুরিসডিকশন কি? তো রিটের জুরিসডিকশন দেখো, যে আমরা যদি বলি পারপাস অফ ইস্যুইং রিট ইস্যু করার পারপাস হিসাবে আমরা সুপ্রিম কোর্টের জুরিসডিকশন দেখছি যে অনলি টু এনফোর্স ফান্ডামেন্টাল রাইটস। খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। অর্থাৎ সুপ্রিম কোর্ট যখন কোনো রিট ইস্যু করে তখন সে একটা জিনিস মাথায় রেখে করে যে কোনো ব্যক্তির ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হচ্ছে কি না। যদি কোনো ইন্ডিভিজুয়ালসের, যদি কোনো সিটিজেনের ফান্ডামেন্টাল রাইটস যদি ভায়োলেট হয় তবে সুপ্রিম কোর্ট রিট ইস্যু করবে। কিন্তু হাইকোর্ট ফান্ডামেন্টাল রাইটস ছাড়াও অন্যান্য যে কোনো বিষয়ে, যে কোনো ধরনের লিগ্যাল ফাংশনকে এনফোর্স করার জন্য হাইকোর্ট রিট ইস্যু করতে পারে। তাহলে এই দিক থেকে আমরা বলতে পারি যে রিট ইস্যু করার ক্ষমতা কিন্তু সুপ্রিম কোর্টের থেকে হাইকোর্টের বেশি।
সুপ্রিম কোর্টের থেকে হাইকোর্টের রিট ইস্যু করার ব্যাপারটা বেশি, কারণ সুপ্রিম কোর্ট রিট তখনই ইস্যু করতে পারবে যখন একটা ইন্ডিভিজুয়ালের, একটা সিটিজেনের ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হচ্ছে যখন। আর হাইকোর্ট ফান্ডামেন্টাল রাইটস তো আছেই, তার সাথে যদি কোনো লিগাল এনফোর্সমেন্ট করতে হয় সেই ক্ষেত্রেও তারা এনি কাইন্ড অফ লিগাল এনফোর্সমেন্টের জন্য তারা কিন্তু রিটটাকে ইস্যু করতে পারে। নেক্সট পয়েন্ট এখানে কি বলা হচ্ছে, নেক্সট পয়েন্ট এখানে বলা হচ্ছে যে রিট ক্যান বি ইস্যুড অ্যাগেনস্ট আ পার্সন অর গভর্নমেন্ট। রিট কাদের বিরুদ্ধে ইস্যু করা যায়? সুপ্রিম কোর্টের জুরিসডিকশন বলছে লোকেটেড এনিওয়্যার থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতবর্ষের টেরিটরির মধ্যে যে কোনো জায়গায় বা যে কোনো বডির ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট রিটটা জারি করতে পারে। ওকে, কিন্তু হাইকোর্টের একটা বাধ্যবাধকতা আছে। হাইকোর্ট যে রাজ্যের বা একটা হাইকোর্টের জুরিসডিকশন যতটুকুন জায়গা নিয়ে ঠিক ততটুকুন জায়গায়, যদি আমি বলি আমাদের কলকাতা হাইকোর্ট যদি কোনো রিট ইস্যু করে তাহলে সেই রিট কোথায় কোথায় মান্য হবে? পশ্চিমবঙ্গ, আন্দামান। তাহলে এই যে পশ্চিমবঙ্গ, আন্দামান এই দুটো জায়গা আমাদের কলকাতা হাইকোর্টের আন্ডারে আসছে, তাই এই দুটো জায়গাতে অ্যাপ্লাই হবে। কিন্তু সুপ্রিম কোর্ট যদি কোনো রিট ইস্যু করে তাহলে সেটা ভারতবর্ষের, টোটাল ভারতবর্ষে অ্যাপ্লাই হবে, ভারতবর্ষের টেরিটরির মধ্যে যে যতটুকুন জায়গা পড়বে সেখানে অ্যাপ্লাই হবে। ক্লিয়ার হলো? নেক্সট, রাইট টু রিফিউজ এক্সারসাইজিং উইথ রিট জুরিসডিকশন। রিট জুরিসডিকশনকে এক্সারসাইজ করার ব্যাপারে যে রিফিউজ করার ক্ষমতা, দেখো সুপ্রিম কোর্ট কখনো রিটটাকে নেগলেক্ট করতে পারে না। যদি কোনো ব্যক্তি সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বলে যে আমার ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হচ্ছে, ইউ হ্যাভ টু ইস্যু আ রিট, দেন সুপ্রিম কোর্ট ইজ বাউন্ড টু ইস্যু আ রিট। অর্থাৎ সুপ্রিম কোর্টে কেউ যদি গিয়ে বলে যে আর্টিকেল 32 খুব ইম্পর্ট্যান্ট, আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 32 বলছে যে যদি কোনো ব্যক্তির ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয় তাহলে সে সুপ্রিম কোর্টের কাছে সরাসরি পৌঁছে যেতে পারে, অন্যান্য কোর্টের থ্রু হয়ে না গিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের কাছে পৌঁছে যেতে পারে। আর সেই জন্যই বলা হচ্ছে যে সরাসরি সুপ্রিম কোর্টের কাছে যদি তুমি যাও, কিসের জন্য? যদি তোমার ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয় তাহলে সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 এর বলে সে রিট ইস্যু করতে বাধ্য, সে কখনো তোমাকে ডিনাই করতে বা রিফিউজ করতে পারবে না। ওকে, আর এখানে কি হচ্ছে দেখো, হাইকোর্টের জন্যেও আর্টিকেল 226 একটা ডিসক্রিশনারি পাওয়ার তাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে হাইকোর্ট কিন্তু রিফিউজ করতেও পারে। হাইকোর্ট যে রিফিউজ কেন বলছে এই কথাটা দেখো, কারণ আর্টিকেল 32 বলছে যদি তোমার ফান্ডামেন্টাল রাইটস হরণ হয়, ভায়োলেট হয়, তাহলে তুমি সরাসরি পৌঁছে যেতে পারো কোথায়? সুপ্রিম কোর্টে। তুমি যদি যেতে চাও হাইকোর্টে যেতে পারো, হাইকোর্ট যদি তোমার জন্য রিট ইস্যু করে ভালো, না করলে কোনো ইস্যু নেই, তুমি সরাসরি তো সুপ্রিম কোর্টে যে চলে যাওয়ার চান্স তো পাচ্ছই। তো সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এটাকে রিফিউজ করতে পারলেও হাইকোর্ট কিন্তু রিটকে কখনো রিফিউজ করতে পারবে না। ওকে, তাহলে এবার দেখো গুরুত্বপূর্ণ দুটো ধারা এই রিট ইস্যু করার জন্য আমাদের কনস্টিটিউশনে দুটো প্রভিশনস দেওয়া আছে। একটা হচ্ছে আর্টিকেল 32। আর্টিকেল 32তে সুপ্রিম কোর্টকে এই পাওয়ার দেওয়া হয়েছে যে ইউ ক্যান ইস্যু রিট। ওকে, আরেকটা আর্টিকেল মনে রাখবে 139, আর্টিকেল 139। আর্টিকেল 139-এর মাধ্যমেও কিন্তু সুপ্রিম কোর্টকে রিট ইস্যু করার কথা বলা হয়েছে। আর কি আর্টিকেল 226, আর আর্টিকেল 226-এর মাধ্যমে হাইকোর্টকে এটা দেওয়া হয়েছে। বোঝা গেল? তাহলে হাইকোর্ট রিট ইস্যু করবে আন্ডার আর্টিকেল 226 আর সুপ্রিম কোর্ট ক্যান ইস্যু রিটস আন্ডার আর্টিকেল 32। ক্লিয়ার হলো? তাহলে আশা করছি রুট সম্পর্কে আমরা এতক্ষণ যা আলোচনা করলাম এটা তোমাদের সারা জীবনের জন্য মনে থেকে যাবে, ভুল হওয়ার কোনো জায়গা নেই। ওকে, বেশ, চলো তাহলে আমরা যে কোয়েশ্চেনটা দেখছিলাম সেই কোয়েশ্চেনের একবার যাই। কোয়েশ্চেন করছে যে হাউ মেনি রিটস, তো 5 প্রকারের রিটস আমরা দেখলাম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে দ্য কনস্টিটিউশন হ্যাজ ভেস্টেড দ্য রেসিডুয়ারি পাওয়ার্স ইন হুইচ আর্টিকেল। দেখো কনস্টিটিউশন এই রেসিডুয়ারি পাওয়ার্স কাকে দিয়েছে না, এটা দিয়েছে হচ্ছে পার্লামেন্টকে। কাকে দিয়েছে? এটা দিয়েছে পার্লামেন্টকে। কত নম্বর ধারায় দিয়েছে না, আর্টিকেল 248। আর্টিকেল 248 অনুযায়ী পার্লামেন্টকে রেসিডুয়ারি পাওয়ার্স দেওয়া হয়েছে কি না, তারা যে সমস্ত বিষয়গুলো সেন্ট্রাল লিস্টে রয়েছে, আমাদের কনস্টিটিউশনে 3 প্রকারের লিস্টের কথা বলা হয়েছে।
মানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনটা পরিচালনা করার জন্য যে ক্ষেত্রগুলোকে ভাগ করা হয়েছে সেই সেক্টরগুলোকে 3টে লিস্টে রাখা হয়েছে। একটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট, একটা হচ্ছে স্টেট লিস্ট, আর একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। তো এই আর্টিকেল 248 এখানে বলছে যে সেন্ট্রাল লিস্টে অর্থাৎ কেন্দ্র সরকারের তালিকায় বা কেন্দ্রীয় তালিকায় যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর ওপরে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারবে। এটাই হচ্ছে এই রেসিডুয়ারি পাওয়ার, যেটা আর্টিকেল 248 দিয়েছে কাকে? পার্লামেন্টকে। ওকে, বুঝে গেল? ভেরি গুড। Now next question is what the Indian Federation has been called in the Indian Constitution? খুব ভালো, এখান থেকে আমি একটা স্লাইডও তোমাদের দেখাবো। এখানে প্রশ্ন করেছে যে ভারতবর্ষের কনস্টিটিউশনে ভারতবর্ষ যে একটা ফেডারেশন সেটাকে কিভাবে বর্ণনা করা হয়েছে। তো আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 1 সেখানে স্পষ্ট লেখা আছে কি, যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেট। খুব ইম্পর্ট্যান্ট কিন্তু। এবার আমাদের ভারতবর্ষ সেটা ইউনিয়ন অফ স্টেট, কিন্তু সেটা অ্যাকচুয়ালি ফেডারেশন যেমন হয় সেই ফেডারেশনের মতো নয়। এবার আমি তোমাদের একটু আলোচনা করি যে হোয়াট ইজ আ ফেডারেশন অ্যান্ড হোয়াট ইজ আ ইউনিয়ন। ওকে, দেখো, ইউনিয়ন মানে যেখানে তুমি যুক্ত হতে পারবে কিন্তু বেরোতে পারবে না। আরেকবার বলছি, ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে যেখানে তুমি যুক্ত হতে পারবে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না, সেটাকে বলে ইউনিয়ন। এবং ইউনিয়নের ক্ষেত্রে অবশ্যই একটা সেন্ট্রাল পাওয়ার থাকবে। ওকে, আর ফেডারেশনটা কি? ফেডারেশন মানেও যা, ইউনিয়ন মানেও তাই, কিন্তু ইউনিয়নে যে একবার ঢুকবে সে আর বেরোতে পারবে না এবং ইউনিয়নের মধ্যে একটা সেন্ট্রাল পাওয়ার থাকবে। আর ফেডারেশন মানে যেখানে তোমার মন চাইলো তুমি ঢুকলে, যখন মন চাইলো না বেরিয়ে আসলে। তাহলে ইউরোপীয় ইউনিয়ন সেটা কেমন? সেটা একটা ফেডারেশন, কারণ ইউরোপীয় ইউনিয়ন থেকে যদি কোনো দেশ চায় সে বেরিয়ে আসতে পারে, যেমন ব্রিটেন বেরিয়ে এসছে। আমেরিকা একটা ফেডারেশন, আমেরিকাতেও কি হয় না, যে কোনো স্টেট চাইলে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু আমাদের ভারতের ক্ষেত্রে কোনো রাজ্য এমন নেই যে যা মন চাইবে আমি আজকে জয়েন করলাম তো কালকে বেরিয়ে আসলাম, এটা হবে না, কোনো দিন হওয়া সম্ভব নয়। ওকে, তাহলে ভারতবর্ষের ফেডারেশনটা হচ্ছে একটা ইউনিয়ন অফ স্টেট, যেখানে তো ঢুকতে পারবে, তুমি জয়েন করতে পারবে, বাট ইউ ক্যান নট এক্সিট ফ্রম দ্য গ্রুপ অর ইউনিয়ন। ওকে, এখান থেকে পয়েন্টটাকে শোনো ভালো করে। আচ্ছা, কোথায় গেল সেটা? ইউনিয়ন অফ স্টেটের জন্য আমি কতগুলো পয়েন্ট লিখে রেখেছিলাম, এই তো এইটা দেখো। ইন্ডিয়া ইজ আ ইউনিয়ন অফ স্টেটস মিনস দ্যাট স্টেটস হ্যাভ নো রাইট টু সিসিড ফ্রম দ্য ফেডারেশন। খুব ভালো করে শোনো, ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেট। ইন্ডিয়া হচ্ছে ইউনিয়ন অফ স্টেট। এর অর্থ হলো এই যে কোনো রাজ্যের অধিকার দেওয়া নেই যে তারা সিসিড করবে ফ্রম ফেডারেশন। ফেডারেশন থেকে তুমি যে বেরিয়ে যাবে, সিসিড করা মানে এক্সিট করা, বেরিয়ে যাওয়া, এটা সম্ভব হবে না। দ্য ফেডারেশন ইজ আ ইনডিস্ট্রাক্টিবল, অর্থাৎ ফেডারেশনটা, ভারতীয় যে ফেডারেশন সেটা অভঙ্গুর, যেটাকে কখনো ভাঙা যাবে না। দ্য কান্ট্রি ইজ অ্যান ইন্টিগ্রাল হোল, ভারতবর্ষটা হচ্ছে সবটাকে নিয়ে হচ্ছে গোটা দেশ। আমাদের ভারতে যতগুলো রাজ্য আছে, অঙ্গরাজ্য আছে, যতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল আছে, এই সবকটাকে নিয়েই আমাদের একটা দেশ। আলাদা করে দেখার কোনো জায়গা নেই, আলাদা কোনো নাগরিকত্বও নেই। যে বাঙালি সেও ভারতীয়, যে মারাঠি সেও ভারতীয়, যে তামিলি সেও ভারতীয়, যে কাশ্মীরি সেও ভারতীয়। তার মানে আলাদা করে কোনো স্টেটের আলাদা নাগরিকত্ব নেই। এটাকে ডিভাইড করা হলো কেন তাহলে? ইট ইজ ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট স্টেটস অনলি ফর দ্য কনভেনিয়েন্স অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। প্রশাসন ব্যবস্থাকে সুচারুরূপে চালানোর জন্য এই স্টেটগুলোকে ডিভাইড করা হয়েছে, না হলে প্রয়োজন ছিল না। ওকে, আশা করছি আমরা এটা বুঝতে পেরেছি যে ভারতের ফেডারেশনটা কেমন। ওকে, নাও আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। দ্যাট ইজ ইন্ডিয়া ইজ আ ইউনিয়ন স্টেটস মিনস। আচ্ছা, ভারত যে একটা ইউনিয়ন অফ স্টেট, এটার মানে কি? ওই যে বলেছিলাম যে ইট ইজ মোর সেন্ট্রালাইজড। হ্যাঁ, এটা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। যে ভারতবর্ষ একটা ইউনিয়ন, এটার অর্থ হচ্ছে যে ভারতবর্ষের একটা সেন্ট্রালাইজড ব্যাপার রয়েছে, অর্থাৎ রাজ্য সরকারগুলো তো থাকবেই, তার সাথে একটা কেন্দ্র সরকার থাকবে যার শক্তি বেশি থাকবে। সো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। ওকে, নাও দ্য কোয়েশ্চেন ইজ দ্য সেন্টার প্রোভাইডস গ্র্যান্টস ইন এইড টু দ্য স্টেটস। দেখো, সেন্টার রাজ্যকে না
কেন্দ্র সরকার রাজ্য সরকারকে এই গ্র্যান্টস ইন এডের মাধ্যমে দুই ধরনের এড দিয়ে থাকে। আরেকবার বলো, কয় ধরনের এড দিয়ে থাকে? দুই ধরনের এড দিয়ে থাকে। একটা হচ্ছে স্ট্যাচুটারি গ্র্যান্ট দেওয়া থাকে, আর একটা দেওয়া থাকে হচ্ছে ডিসক্রিশনারি গ্র্যান্টস। দেখো, ডিসক্রিশনারি মানে কি? আমার ইচ্ছা হলো দিলাম, ইচ্ছা না হলো দিলাম না, এটা। আর স্ট্যাচুটরি মানে যেটা তুমি দিতে বাধ্য, ইউ হ্যাভ টু পে। তাহলে মনে রাখবে দুই ধরনের গ্র্যান্টের কথা আমি এখানে বললাম। একটা বললাম হচ্ছে স্ট্যাচুটারি, আর একটা বললাম হচ্ছে ডিসক্রিশনারি। দুই ধরনের। এই যে স্ট্যাচুটারি গ্র্যান্টস যেটা, এটা আর্টিকেল 275 বলা হচ্ছে। আর ডিসক্রিশনারি গ্র্যান্ট যেটা, এটা আর্টিকেল 282 বলা হচ্ছে। ভালো করে বুঝে নাও, তাহলে আশা করছি ভুল হওয়ার জায়গা নেই। বলছে যে কেন্দ্র সরকার রাজ্য সরকারগুলোকে গ্র্যান্ট দেয়, মানে অনুদান দেয়, সাহায্য সহযোগিতা দেয়। তো দুই ধরনের সহযোগিতার কথা কনস্টিটিউশনে বলা হয়েছে। আর্টিকেল 275 বলা হয়েছে যে কেন্দ্র সরকার রাজ্যগুলোকে স্ট্যাচুটারি গ্র্যান্টস প্রোভাইড করবে। আর আর্টিকেল 282 এতে বলা হয়েছে যে কেন্দ্র সরকার ডিসক্রিশনারি কিছু গ্র্যান্টস দিতে পারে। ডিসক্রিশনারি গ্র্যান্টস মানে ঐচ্ছিক, আর স্ট্যাচুটারি গ্র্যান্ট মানে কম্পালসারি দিতে হবে। তাহলে স্ট্যাচুটারি গ্র্যান্টস কাকে দেওয়া হবে? সব রাজ্যকে দেওয়া হবে না। যে রাজ্যের প্রয়োজন হবে, নিডি স্টেট যেগুলো, মনে করো কোনো স্টেট যে রেভিনিউ একটা বছরে কালেক্ট করেছে সেটা দিয়ে তার রাজ্যের যে উন্নয়নমূলক কাজ সেটা করতে সে পারছে না, তখন তার রেভিনিউ অ্যামাউন্টটাকে, তার রেভিনিউ গ্যাপটাকে, মানে রেভিনিউ আর এক্সপেন্ডিচার, এই গ্যাপটাকে পূরণ করার জন্য একটা নিডি স্টেটকে যে গ্র্যান্ট কেন্দ্র সরকার দেয় সেটাকে বলা হয় স্ট্যাচুটারি গ্র্যান্ট। আর সেটা কিসের মধ্যে পড়ছে? গ্র্যান্টস ইন এইডের মধ্যে পড়ছে। তাহলে সেটা কোথায়? আর্টিকেল 275 লেখা আছে। আর ডিসক্রিশনারি গ্র্যান্ট মানে হচ্ছে 282 আছে। এটা হচ্ছে একটা কেন্দ্র সরকারের অব্লিগেশন নয়, কেন্দ্র সরকার মনমর্জি দিয়ে থাকে। যেমন এই ডিসক্রিশনারি গ্র্যান্টস এই বাজেটে দুটো রাজ্যকে দেওয়া হয়েছে, একটা হচ্ছে একটা হচ্ছে বিহার, আর একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। বুঝতে পারছি কি না আমরা ব্যাপারটা? হ্যাঁ, যে সব রাজ্যকে না ইচ্ছাকৃতভাবে আমি ভালোবেসে দিয়েছি, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে এটুকুন আমরা যেহেতু বুঝে গেছি, তাহলে এই কোয়েশ্চেনের উত্তর এবার আমরা করার চেষ্টা করি। চলো, এই কোয়েশ্চেনটা বুঝে গেছি যখন, তখন আমরা এটাকে উত্তর করি। ও আরও রয়েছে তো, মোছা হলো না তো এগুলো, তাহলে ওকে দাঁড়াও, ঠিক আছে। চলো বলছে দ্য সেন্টার প্রোভাইডস, তাহলে অপশান দেখো কোথায় আছে। টু মেনটেন ফ্রেন্ডলি রিলেশনস উইথ ইস, নো দিস ওয়ান নট। ফর ইউজিং সেন্ট্রাল স্পন্সার্ড স্কিমস, নো। টু কভার গ্যাপস অন রেভিনিউ অ্যাকাউন্ট সো দ্যাট স্টেটস ক্যান আন্ডারটেক ভ্যারিয়াস বেনিফিট, ইয়াস, অপশান নাম্বার 3। অর্থাৎ রেভিনিউ গ্যাপটাকে মেনটেন করার জন্য এই গ্র্যান্ট দেয়। আমি তো একটু আলোচনা করলাম, আশা করছি বুঝতে পারছো এটা। হ্যাঁ, কমেন্ট সেকশনে একটু লিখে জানাও। ওকে, আচ্ছা, নেক্সট। উইচ অফ দ্য ফলোয়িং ইজ আ লিডিং রেকমেন্ডেশন অফ দ্য সরকারিয়া কমিশন? তো সরকারিয়া কমিশনের নিম্নের কোনটি রেকমেন্ডেশন ছিল? তো সবার আগে জানো যে সরকারিয়া কমিশন জাস্টিস রঞ্জিত সিং সরকারিয়া এর সভাপতিত্বে এটা তৈরি হয়েছিল 1983-তে। এই কমিটির কাজ কি ছিল? এই কমিটির কাজ ছিল যে সেন্টার আর স্টেটের মধ্যে রিলেশন কেমন, অর্থাৎ কেন্দ্র সরকার আর রাজ্য সরকারগুলোর মধ্যে রিলেশন কেমন সেটাকে এক্সামাইন করার জন্য ভারত সরকার এই সরকারিয়া কমিশনের নিয়োগ করেছিল। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে যে সরকারিয়া কমিশনটা কিসের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছিল। তো সরকারিয়া কমিশন অ্যাপয়েন্ট করা হয়েছিল 1983-তে কেন্দ্র সরকার আর রাজ্য সরকারগুলির মধ্যে সম্পর্ক কেমন সেটাকে এক্সামাইন করার জন্য। এবং তাদেরকে, এই কমিশনকে বলা হয়েছিল যে তোমরা কিছু সাজেশনও আমাদের দেবে, যাতে করে আমরা কনস্টিটিউশনাল রিফর্মের মাধ্যমে এই আমাদের কেন্দ্র আর রাজ্যের সম্পর্কটাকে ঠিকঠাক করতে পারি। ওকে, তো এই কমিটি কতগুলো রেকমেন্ডেশন দিয়েছিল। এই যে কী রেকমেন্ডেশন দিয়েছিল, এখান থেকে তোমরা পড়ে নেবে কী রেকমেন্ডেশন দিয়েছিল। সো টেক আ স্ক্রিনশট অফ ইট, না প্রয়োজন পড়বে না, আমি এটাকে তো পিডিএফ তো দিয়েই দেবো, সেখান থেকেও দেখে নিতে পারবে যে সরকারিয়া কমিশন
এই 4টে রেকমেন্ডেশন দিয়েছিল। তো তার মধ্যে থেকে আমাদের এই অপশানে চলে আসো, এই যে অ্যাক্টিভেশন অফ জোনাল কাউন্সিল, এই জোনাল কাউন্সিলগুলোকে অ্যাক্টিভেট করতে হবে, এটা ছিল তার একটা মূল বিষয়। ঠিক আছে, সো যেহেতু আমাদের ক্লাসের লেন্থ বড় হয়ে যাচ্ছে, 30টি কোয়েশ্চেন আমাদের করতে হবে, সবে 38-এ আছি, 60 পর্যন্ত কোয়েশ্চেন করতে হবে, এই জন্য আমি একটু দ্রুত বলে যাচ্ছি এখন। ওকে, চলো এখানে এটাকে ভিডিও পজ করে এটাকে একবার পড়ে নাও, কী রেকমেন্ডেশন দিয়েছিল। ওকে, চলো। নাও দ্য কোয়েশ্চেন ইজ, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ডিরাইভস ম্যাক্সিমাম রেভিনিউ ফ্রম। দেখো, সেন্ট্রাল গভর্নমেন্ট সবথেকে বেশি কোত্থেকে এখানে তোমার বেশি ইনকাম করে। তো এইখানে তোমরা একটা মাথায় রাখবা, দুটো অপশন নিয়ে মানুষের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে গড়বড় হয়। একটা হচ্ছে ইনকাম ট্যাক্স, আর একটাকে বলে কর্পোরেশন ট্যাক্স। ইনকাম ট্যাক্স আর কর্পোরেশন, আমি যখন তোমাদের ইকোনমিক্স পড়িয়েছি, তো ইকোনমিক্সে এই বিষয়গুলোকে আমি পড়িয়ে রেখেছি। সো তোমরা চ্যানেলের প্লেলিস্টে গেলে দেখবে ইকোনমিক্সের প্লেলিস্ট করা আছে, ওখান থেকে দেখে নাও ক্লাসগুলো। তো দেখো, যেখানে ইনকাম ট্যাক্স থাকবে সেখানে কর্পোরেশন ট্যাক্স থাকবে না, যেখানে কর্পোরেশন ট্যাক্স থাকবে সেখানে কর্পোরেশন ট্যাক্সই উত্তর করবে। যদি কর্পোরেশন ট্যাক্স না থাকে তাহলে ইনকাম ট্যাক্স করবে। ওকে, তার মানে ভারত সরকার, কেন্দ্র সরকার সবথেকে বেশি রেভিনিউ পায় হচ্ছে কর্পোরেশন ট্যাক্স থেকে। যদি এটা অপশানে উত্তর না থাকে তাহলে ইনকাম ট্যাক্স করবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখলেই বুঝতে পারবে। বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট কন্ট্রিবিউটার অফ দ্য টোটাল ট্যাক্স রেভিনিউ অফ দ্য গভর্নমেন্ট, দ্যাট ইজ সেন্ট্রাল অ্যান্ড ইউনিয়ন টেরিটরি অ্যাডমিনিস্ট্রেশন। অর্থাৎ কেন্দ্র সরকার আর কেন্দ্রশাসিত অঞ্চল সব মিলিয়ে ঝুলিয়ে যে ট্যাক্স রেভিনিউয়ের টোটাল কালেকশন সবথেকে বেশি টাকা কোথার থেকে আসে, না কর্পোরেশন ট্যাক্স থেকে আসে, কর্পোরেশন ট্যাক্স থেকে আসে। ওকে, মনে থাকবে এটা, ভেরি গুড। না বলবা কর্পোরেশন ট্যাক্সই যে সমস্ত কর্পোরেট হাউসগুলো থেকে, বিজনেস হাউসগুলো থেকে যে ট্যাক্সটা পাওয়া যায় সেটাই, আম্বানি আদানি এদের থেকে যেটা পাওয়া যায় সেটা। ওকে, চলো নেক্সট ইজ ইফ আ ফিনান্সিয়াল এমার্জেন্সি ইজ ডিক্লেয়ার্ড। যদি ফিনান্সিয়াল এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়, হোয়াট ইজ ইটস ইম্প্যাক্ট অন দ্য রিলেশনস বিটুইন দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট। তাহলে সেন্ট্রাল আর স্টেটের মধ্যে কী রিলেশন হয়? দেখো, যখন কোনো অর্থনৈতিক এমার্জেন্সি যদি ডিক্লেয়ার হয় দেশে, তাহলে কেন্দ্র সরকার সবসময় রাজ্য সরকারকে বলবে খরচ কমাতে। পরিষ্কার কথা, সবসময় কেন্দ্র সরকার রাজ্য সরকারকে বলবে খরচটাকে কমাও, সব খাতে, শুধু একটা খাতে নয়, সমস্ত খাতে খরচ কমাতে বলবে। তাহলে এবার অপশান দেখো কি বলছে। দ্য প্রেসিডেন্ট ক্যান রিডিউস দ্য স্যালারি, না প্রেসিডেন্ট স্যালারি কমাতে পারেন না। দ্য প্রেসিডেন্ট ক্যান রিডিউস দ্য স্যালারিজ অফ দ্য স্টেট সার্ভেন্টস, না এটা মোটামুটি তোমার প্রেসিডেন্ট এটা কমাতে পারেন না। দ্য প্রেসিডেন্ট ক্যান রিডিউস দ্য স্যালারিজ, মানে এখানে বলা হচ্ছে দ্য প্রেসিডেন্ট ক্যান রিডিউস দ্য স্যালারিজ অফ অল স্টেট সার্ভেন্টস এক্সেপ্ট দ্য জাজেস। না, এটা ঠিক নয়। প্রেসিডেন্ট সবার বেতন কমাবে, জাজেসদের বেতন কমাবে না, এমনটা নয়। অপশন 2 ইজ দ্য রাইট আনসার হিয়ার। দ্য প্রেসিডেন্ট ক্যান রিডিউস দ্য স্যালারিজ অফ স্টেট সিভিল সার্ভেন্টস ইনক্লুডিং দোজ অফ দ্য জাজেস অফ হাই কোর্টস। একদম ঠিক, এটা সঠিক উত্তর। প্রেসিডেন্ট মানে সার্ভেন্টসদের বেতন কমাবে, জাজেসদের নয়, এমনটা নয়। প্রেসিডেন্ট রিডিউস করে দেন যে সিভিল সার্ভেন্টস যারা থাকেন স্টেটে কর্মরত, এবং যে জাস্টিস যারা থাকেন স্টেটে কর্মরত হাইকোর্টে, তাদের বেতন কমানোর কথা বলেন। ওকে, বোঝা গেল? এটা ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, চলো নেক্সট। চলো, এটা তো হ্যাঁ। দ্য পেনশন অফ দ্য জাজেস অফ দ্য হাই কোর্ট ইজ চার্জ টু। আচ্ছা, হাইকোর্টের যারা বিচারপতি হন তাদের পেনশন কোত্থেকে দেওয়া হয় এটা বলতে চাইছে। সো এটা খুবই সহজ প্রশ্ন। দ্য কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, ভারতবর্ষের যে কনসলিডেটেড ফান্ড আছে সিএফআই থেকে অবসরপ্রাপ্ত বিচারপতিদের পেনশন দেওয়া হয়, এটা মনে রেখো। ওকে, চলো নেক্সট। দ্য জুরিসডিকশন অফ দ্য হাইকোর্ট ক্যান বি এক্সটেন্ডেড অর রেস্ট্রিক্টেড। আচ্ছা, হাইকোর্টের জুরিসডিকশনকে বাড়ানো বা কমানো যেতে পারে, এটা কার ক্ষমতা? এটা কি প্রেসিডেন্টের ক্ষমতা, পার্লামেন্টের? মনে একটা কথা মাথায় রাখবা, যখনই কোনো কোয়েশ্চেনের মধ্যে বিশেষ করে পলিটির ক্ষেত্রে কোনো কোয়েশ্চেনের মধ্যে যখন দেখছো যে কোনো রেকটিফিকেশন করার ব্যাপার আছে, ক্ষমতা বৃদ্ধি করা, ক্ষমতা কমানো, তো সবসময় মনে রাখবা পার্লামেন্টের, এটা আছে পার্লামেন্টের ক্ষমতা। ওকে, তাহলে হাইকোর্টের জুরিসডিকশনকে বাড়াতে হবে বা কমিয়ে দিতে হবে, এই ক্ষমতা কার আছে? এটা আছে পার্লামেন্টের। এবং এই ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া হচ্ছে কোথায় বলো তো? আর্টিকেল 230-তে।
আর্টিকেল 230। আর্টিকেল 230-এ পার্লামেন্টকে এই ক্ষমতা দেওয়া আছে যে সে চাইলে কোনো হাইকোর্টের পাওয়ারটাকে বা জুরিসডিকশনকে বৃদ্ধি করতে পারে, আবার কমিয়েও দিতে পারে। ওকে, চলো নেক্সট। আন্ডার হুইচ কনস্টিটিউশনাল আর্টিকেল এনলার্জমেন্ট অফ দ্য জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট ইজ মেনশনড? আচ্ছা, সুপ্রিম কোর্টের জুরিসডিকশনের এনলার্জমেন্টের কথা কনস্টিটিউশনের কোথায় বলা আছে, এটা হচ্ছে প্রশ্ন। সো মনে রাখবা আর্টিকেল 138, অপশান নাম্বার 3, দ্যাট ইজ আর্টিকেল 138, খুব ইম্পর্ট্যান্ট। চলো, না উইচ কনস্টিটিউশনাল আর্টিকেল মেনশনস কনফারমেন্ট অন দ্য সুপ্রিম কোর্ট অফ পাওয়ার্স টু ইস্যু রিসিট? বলছিলাম তো আমরা যে তোমাদের বলেছিলাম না আর্টিকেল 139 মনে রাখতে। সুপ্রিম কোর্টকে কনস্টিটিউশনের দুটো জায়গাতে রিট ইস্যু করার ক্ষমতা দেওয়া হয়েছে। এক হচ্ছে আর্টিকেল 139-এ, আরেকটা আছে আর্টিকেল 32-তে। এই আর্টিকেল 32-তে রিট তখনই ইস্যু করা হবে যখন ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হচ্ছে। তাহলে আর্টিকেল 32-তে সুপ্রিম কোর্টকে ক্ষমতা দেওয়া হয়েছে রিট ইস্যু করার, এবং আলাদা করে আর্টিকেল 139-এও কিন্তু সুপ্রিম কোর্টকে ক্ষমতা দেওয়া হয়েছে। আমি কিন্তু আগে বলে গেছি 139-কে মনে রাখার জন্য। ওকে, চলো। আচ্ছা, আর হাইকোর্টকে কোথায় বলো তো? বলেছি তো আমি হাইকোর্টকে কোন আর্টিকেলে বলা হয়েছে, আর্টিকেলকে 226। আর হাইকোর্ট যে রিট ইস্যু করতে পারবে এটা বলা হয়েছে 226 নম্বর ধারা অনুযায়ী। ওকে, চলো নেক্সট। উইচ কনস্টিটিউশনাল আর্টিকেল মেনশনস ট্রান্সফার অফ সার্টেন কেসেস অফ সুপ্রিম কোর্ট? আচ্ছা, সুপ্রিম কোর্টের কেসটাকে ট্রান্সফার করার ব্যাপার, মানে সুপ্রিম কোর্ট কোনো হাইকোর্টে কেস ট্রান্সফার করতে পারে, এই বিষয়টা কোথায় বলা হয়েছে? মানে একটা হাইকোর্ট থেকে আর একটা হাইকোর্টে কেসটা ট্রান্সফার করবে, এটা আর্টিকেল 39A-তে বলা হয়েছে। আর্টিকেল 139A, আর্টিকেল 139A-তে সুপ্রিম কোর্টকে এই পাওয়ার দেওয়া হচ্ছে, সে কেস এক হাইকোর্ট থেকে আর এক হাইকোর্টে ট্রান্সফার করতে পারবে। ওকে, না উইচ কনস্টিটিউশনাল আর্টিকেল ডিফাইন্স ল ডিক্লেয়ার্ড বাই সুপ্রিম কোর্ট টু বি বাইন্ডিং অন অল কোর্টস? খুব সুন্দর। সুপ্রিম কোর্ট যদি কোনো রায় দেয়, মনে রাখবা ভারতবর্ষের সমস্ত কোর্টকে সেই রায় মেনে চলতে হবে, এবং এটা আর্টিকেলের কোথায় বলা আছে? এটা 141 নম্বর ধারাতে বলা আছে। আমাদের ভারতীয় সংবিধানের 141 নম্বর ধারা বলছে যে সুপ্রিম কোর্ট যদি কোনো রুলিং দেয়, সুপ্রিম কোর্ট যদি কোনো রায় পাশ করে, তাহলে সেটা সকল কোর্টকে, ভারতের জুরিসডিকশনের মধ্যে সকল কোর্টকে মেনে চলতে হবে। ওকে, চলো নেক্সট ইজ অ্যাডহক জাজেস ক্যান বি অ্যাপয়েন্টেড ইন দ্য সুপ্রিম কোর্ট। তো অ্যাডহক জাজেস মানে স্পেশাল কজের জন্য বা স্পেশাল কোনো একটা কাজের জন্য, মনে করো প্রচণ্ড পরিমাণে কাজের চাপ বেড়ে গেছে, তখন একজন অ্যাডহক জাজ নিয়োগ করতে পারে। এটা কে নিয়োগ করবে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যিনি আছেন, সেই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিয়োগ করবেন একজন অ্যাডহক জাজ। অ্যাডহক জাজ মানে কাকে বলি আমরা? যে এনি জাজ হি ওয়াজ মেড জাজ ফর আ পার্টিকুলার পারপাস অর আ স্পেশাল পারপাস। কোনো একটা পার্টিকুলার পারপাসের জন্য, কোনো একটা স্পেশাল পারপাসের জন্য কোনো একটা ব্যক্তিকে কিছু একটা সময়কালের জন্য জাজ করা হলো, অ্যাডহক জাজ তৈরি করা হলো। এটা কে করবেন? সিজেআই করবেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি করবেন। কাকে? প্রায়ার কনসেন্ট নিতে হবে কিন্তু প্রেসিডেন্টের প্রায়ার কনসেন্ট, মানে প্রেসিডেন্টকে আগে থেকে জানাতে হবে। বা যদি তিনি কোনো অ্যাডহক জাজ হাইকোর্টে নিয়োগ করেন, তাহলে ওই হাইকোর্টে যিনি চিফ জাস্টিস থাকবেন তার সাথে আলোচনা করবেন, করে প্রেসিডেন্টকে জানাবেন, তারপর তিনি নিয়োগ করবেন। কে নিয়োগ করবেন? সিজেআই নিয়োগ করবেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিয়োগ করবেন। সো রিমেম্বার ইট, অপশন নাম্বার 3, দ্যাট ইজ বাই দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া উইথ দ্য প্রায়ার কনসেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। খুব সুন্দর, অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। ওকে, এটা কোন ধারায় হচ্ছে বলো তো? এই যে অ্যাডহক জাজ নিয়োগ করা হবে, এটা আর্টিকেল 127। আর্টিকেল 127 আমাদের কনস্টিটিউশন এর আর্টিকেল 127 এই অধিকারটা দিচ্ছে। ওকে, চলো নেক্সট। হাউ মেনি জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট হ্যাভ বিন রিমুভড ফ্রম দেয়ার অফিস বিফোর দ্য এক্সপায়ারি অফ দেয়ার নর্মাল টার্ম থ্রু ইমপিচমেন্ট? মনে রাখবে সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের যারা বিচারপতি হন, তাদের একটা সিকিউরিটি অফ টেনর বলে একটা কথা আছে, অর্থাৎ তাদের যে সময়কাল, তাদের যে কার্যকাল, সেটার একটা সিকিউরিটি আছে। তাকে যে একবার অ্যাপয়েন্ট করার পরে যে কেউ যখন তখন তাকে সরিয়ে দিতে পারে না। তাকে সরানোর জন্য একটা লং প্রসেস আছে বা একটা জটিল প্রসেস আছে, যেটাকে ইমপিচমেন্ট বলে। তো উইদাউট ইমপিচমেন্ট
তুমি চাইলে তাকে কাউকে কোনো জজকে সরিয়ে দিবে, এমনটা হওয়া সম্ভব নয়। তাহলে এই ক্ষেত্রে কতগুলো জজকে করা যেতে পারে এরকম কোনো নাম্বার নেই, অর্থাৎ 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন যে কয়েকজনের প্রতি ইমপিচমেন্ট আনা যেতে পারে, বাট এই জন্য নাম্বারটা স্পেসিফিক্যালি বলা নেই, সো নান হবে উত্তর। ওকে, তাহলে এখানে কিন্তু নাম্বার বলা নেই যে কজনকে ইমপিচ করা যাবে এরকম ব্যাপার নেই, সংখ্যাটা বলা নেই। চলো নেক্সট, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এনজয়েস। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কী এনজয় করে নিচের মধ্যে দেখো, অরিজিনাল জুরিসডিকশন, অ্যাডভাইজারি জুরিসডিকশন, অ্যাপিলেট অ্যান্ড জুডিশিয়ারি জুরিসডিকশন, অরিজিনাল অ্যাপিলেট, অপশন 4 হবে উত্তর। হ্যাঁ, অপশন 4 হবে উত্তর, কারণ সুপ্রিম কোর্ট অরিজিনাল জুরিসডিকশন, রিট জুরিসডিকশন, অ্যাপিলেট জুরিসডিকশন, অ্যাডভাইজারি জুরিসডিকশন, তারপর সুপ্রিম কোর্ট একটা কোর্ট অফ রেকর্ড হিসাবে কাজ করে, মানে সংবিধানের রক্ষাকর্তা হিসাবে কাজ করে। আবার তার কাছে জুডিশিয়াল রিভিউয়ের পাওয়ার আছে, অর্থাৎ কেন্দ্র সরকার বা যে কোনো সরকার যদি এমন কোনো আইন পাশ করে যে আইনের দ্বারা আমাদের কনস্টিটিউশনাল বেসিক যে স্ট্রাকচার সেটা যদি নষ্ট হয় তাহলে সেই আইনকে সে বাতিল করে দিতে পারে, অর্থাৎ এই জুডিশিয়াল পাওয়ারটা তার উপরে রয়েছে। সো অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। ওকে, চলো, দ্য ফার্স্ট ল মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। হ্যাঁ, ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী। নেক্সট, হুইচ কালারস আর ইনক্লুডেড ইন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল ফ্ল্যাগে কোন কালার ছিল? ডিপ স্যাফরন ইয়েস, হোয়াইট ইয়েস, ডার্ক গ্রিন ইয়েস। তো অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে, মহাত্মা গান্ধী 1921 সালে সবার প্রথমে বলেছিলেন যে ভারতবর্ষের একটা ন্যাশনাল ফ্ল্যাগ থাকা উচিত। আরেকবার বলছি, 1921 সালে মহাত্মা গান্ধী বলেছিলেন যে ভারতবর্ষের একটা ন্যাশনাল ফ্ল্যাগ থাকা উচিত। এবং এই কথা শুনে একজন ব্যক্তি যার নাম হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া। কি নাম? পিঙ্গালি ভেঙ্কাইয়া। সেই পিঙ্গালি ভেঙ্কাইয়া একটি ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের ভারতের জন্য তৈরি করে দেওয়া, অর্থাৎ এই যে আমাদের যে ভারতের পতাকাটা দেখছো এর ডিজাইনটা এই পিঙ্গালি ভেঙ্কাইয়া করেছিলেন 1921-এ। ওকে, চলো নেক্সট। In which months and year the president notified that besides the chief election commissioner of the commission should have 2 other members called as election commissioner? বল দেখো, 1950 সালে যখন ইলেকশন কমিশন এস্টাবলিশড হয়েছিল তখন একজন মাত্র চিফ জাস্টিস নিয়ে কমিশনটা গঠিত হয়েছিল। কিন্তু 1989-এ চিফ ইলেকশন কমিশনারের একটা অ্যামেন্ডমেন্ট হয় অক্টোবর মাসে, 1989-এর অক্টোবর মাসে, খুব সম্ভব, হ্যাঁ অক্টোবর, ঠিকই বলছি আমি, অক্টোবর মাসে। এই অ্যামেন্ডমেন্টের ফলে বলা হয় যে একজন চিফ জাস্টিস থাকবেন এবং তার সাথে আরও 2 জন অ্যাডিশনাল কমিশনার থাকবেন। তো এটা বলা হয়েছিল। সো অক্টোবর, এই যে এটা, হ্যাঁ অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, 3 অক্টোবর 1989। ওকে, চলো, হু অ্যামাং দ্য ফলোয়িং এনজয়েস দ্য র্যাঙ্ক অফ আ ক্যাবিনেট মিনিস্টার অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন। নিম্নের কে ভারতীয় কেন্দ্র সরকারের যে মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার তার সমান ক্ষমতা বা সমান পে মানে বেতন ভোগ করেন নিম্নের কে? সো অপশন 2 ইজ দ্য রাইট আনসার, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান। নীতি আয়োগের চেয়ারম্যান কে হয় বলো তো? নীতি আয়োগের চেয়ারম্যান হয় হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার, আর ভাইস চেয়ারম্যান হয় হচ্ছে কোনো একজন ব্যক্তি যে অর্থনীতি সম্পর্কে ভালো বোঝে, গভর্নমেন্ট অফিসিয়ালস, রিটায়ার্ড বা এরকম। তো নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান তিনি ক্যাবিনেট মিনিস্টারের সমান মর্যাদা এবং সমান বেতন, মানে পেটাও কিন্তু সমান পান। ওকে, চলো নেক্সট। দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড অপারেশনাল কন্ট্রোল অফ আর্মড ফোর্সেস ইজ এক্সারসাইজড বাই। দেখো, আর্মড ফোর্সেসের ক্ষেত্রে যা কিছু অপারেশনাল কন্ট্রোল বা অ্যাডমিনিস্ট্রেশন যা কিছু কাজ সেটা এই ডিফেন্স মিনিস্ট্রি করে থাকে। আমাদের রাজনাথ সিং এখন আছেন ডিফেন্স মিনিস্টার, তো আর্মড ফোর্সের যা কিছু কাজ কারবার আছে তিনি দেখবেন। ওকে, চলো, হোয়াট ইজ দ্য পজিশন অফ আ মিনিস্টার অফ স্টেট ইন সেন্ট্রাল গভর্নমেন্ট? আচ্ছা, সেন্ট্রাল গভর্নমেন্টে যারা MOS হয়, MOS মানে মিনিস্টার অফ স্টেট, তাদেরকে জুনিয়র মিনিস্টারও বলে। এই MOSদের আর একটা কী নামে বলে? জুনিয়র মিনিস্টারও বলে। হ্যাঁ, জুনিয়র মিনিস্টার। তারা কি? এই জুনিয়র মিনিস্টার কিন্তু ক্যাবিনেট মিনিস্টার নয়, মাথায় রাখতে হবে।
সো অপশান নাম্বার এই যে অপশান নাম্বার 4, হি ইজ আ মিনিস্টার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট বাট নট আ মেম্বার অফ ক্যাবিনেট। ওকে, অর্থাৎ এমওএস মানে হচ্ছে তিনি কেন্দ্র সরকারের তো একজন মন্ত্রী, বাট তিনি ক্যাবিনেটের অংশ নয়। ওকে, চলো আমি বলেছিলাম না মন্ত্রীদের 3টে লেয়ার থাকে। কোনো একটা জায়গায় হয়তো আমি পড়াতে এই কথাটা বলেছি। ক্যাবিনেট মিনিস্টার থাকে প্রথম থাকে ক্যাবিনেট মিনিস্টার, মানে এটা হচ্ছে কোর। তারপরে থাকে কে? তারপর থাকে হচ্ছে মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ, তারপরে থাকে মিনিস্টার অফ স্টেট। ওকে, এই 3টে স্তরে সাজানো থাকে। তাহলে প্রথম হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার্স, তারপরে থাকে মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ, তারপরে থাকে মিনিস্টার অফ স্টেট এমওএস। ওকে, ভেরি গুড। নেক্সট, which of the following is not included in the directive principle of state policy? ডিপিএসপির মধ্যে কোনটা ছিল না? দেখো, ডিপিএসপির মধ্যে প্রহিবিশন অফ লিকার ছিল, রাইট টু ওয়ার্ক ছিল, ইকুয়াল ওয়েজ ইকুয়াল পে এটা ছিল না। রাইট টু ইনফরমেশন, এই রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এটা পাস হয়েছে কবে বলো তো? ভেরি রিসেন্ট, দ্যাট ইজ ইন 2005 সালে এই রাইট টু ইনফরমেশন অ্যাক্ট পাস হয়েছে। আরটিআই অ্যাক্ট যেটাকে আমরা বলি, কি বলি? আরটিআই অ্যাক্ট বলি না, সেই আরটিআই অ্যাক্ট পাস হয়েছে 2005-এ। ওকে, who headed the second administrative reform commission appointed by UPA government in 2005? খুব সুন্দর। দেখো, এই যে সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেশন মানে এআরসি বলা হয় এটাকে, এআরসি 2005 এটাকে হেড করেছিলেন হচ্ছে তোমার বীরাপ্পা মৈলি। কংগ্রেসের সময় মন্ত্রী ছিলেন বীরাপ্পা মৈলি, ইনি হেড করেছিলেন। কিন্তু যদি বলা হয় যে ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন এটা কবে অ্যাপয়েন্ট করা হয়েছিল, তো মনে রাখবা যে এটা অ্যাপয়েন্ট করা হয়েছিল তোমার কথা বলো তো, হ্যাঁ 1966-এ প্রথম এআরসি মানে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন গঠন করা হয়েছিল। ওকে, চলো নেক্সট। হুইচ ফান্ডামেন্টাল রাইট ইন ইন্ডিয়া কনস্টিটিউশন প্রহিবিটস ট্রাফিকিং, ফোর্সড লেবার অ্যান্ড চিলড্রেন ওয়ার্কিং আন্ডার 14 years of এজ? আচ্ছা, এই বিষয়গুলোকে এটা আমরা কোথা থেকে পাই বলো তো? রাইট আগেনস্ট এক্সপ্লয়টেশন, মানে শোষণের বিরুদ্ধে অধিকার। তো এই শোষণের বিরুদ্ধে অধিকারের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলোকে পাই। আর এই রাইট টু এক্সপ্লয়টেশন অ্যাক্ট এটাকে কোন কোন ধারায় বর্ণনা করেছে? আর্টিকেল 23, আর্টিকেল 24, আর্টিকেল 23, আর্টিকেল 24-এ এটার বর্ণনা আছে। চলো, লাস্ট কোয়েশ্চেন অফ দ্য ডে, ইন হুইচ ইয়ার ওয়াজ ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ওয়াজ ফাউন্ডেড? এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, যারা শেষ পর্যন্ত দেখছো এইটাকে তোমরা কমেন্ট সেকশনে লিখো। মনে রাখবা, এই ন্যাশনাল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এটা তৈরি করেছিল হচ্ছে শরদ পাওয়ার। আর এই শরদ পাওয়ার হচ্ছে মহারাষ্ট্রের লোক ছিলেন ইনি। এর সাথে আরেকজন ছিলেন, শরদ পাওয়ার ছিলেন, তারপর তোমার তারিক আনওয়ার ছিল, তারপর তোমার পিএ সাংমা ছিল। হ্যাঁ, বাট শরদ পাওয়ারই মুখ্য ভূমিকা গ্রহণ করেছিল এই পার্টি তৈরি করতে। এখন তার হয়তো মেয়ে বোধহয় এই পার্টিটা দেখাশোনা করছে, শরদ পাওয়ারের মেয়ে, কী নাম ওর জানি না, ভুলে গেছি। আচ্ছা, তো মনে রাখবা শরদ পাওয়ারের যে পার্টিটার যে সিম্বল সেটা হচ্ছে একটা অ্যানালগ ক্লক, একটা অ্যানালগ ঘড়ি। হ্যাঁ, তো এই অ্যানালগ ঘড়ি যে এদের যে সিম্বল সেখানে কটা বেজে থাকে জানো? অর্থাৎ এনসিপি যে ঘড়ি তাদের সিম্বল, সেই ঘড়িতে কিন্তু 10টা 10 বেজে থাকে। এটাও জেনে রাখো, ইন্টারভিউ ক্ষেত্রে কাজে লাগতে পারে কখনো। তাহলে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি প্রশ্ন, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, কবে এস্টাবলিশড হয়েছে এটা তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও। ওকে, তো এতক্ষণ ধরে ক্লাসটা দেখেছো, আশা করেছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলো না। থ্যাংক ইউ।